৭৭ জন, আপনি কোথায় কিভাবে কি করবেন? সবার প্রতিভা বেরিয়ে যাচ্ছে। জামাতের দোষ না, ওই লোকটার টাইপটা এরকম। আসলে কিছু লুচ্চা লাফাঙ্গা আমাদের রাজনীতিতে ঢুকে পড়ছে। বাচ্চা মৌলানা তো পাকিস্তান থেকে আসছে কয়েকদিন আগে, আসেনি তো ঘুরতেছে, তার ফাঁসি হয় না কেন? একটা উপজেলায় আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তত কর্মী সমর্থক নাহিদের পুরা দলে সারা দেশে আছে। এই লোকগুলো হলো ২৪-এর আন্দোলনের মির্জাফর, এই ৬ জন। স্বাগত জানাচ্ছি বলো না বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল। মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। মাসুদ ভাই, আপনাকে জ্যেষ্ঠ সাংবাদিক বলার কারণটা হচ্ছে সিনিয়র শব্দটা নিয়ে ইদানিং দেখছি অনেকে ব্যঙ্গাত্মকভাবে বলছে সিনিয়র সাংবাদিক, কেউ বলছে যে সিনিয়র একটা গালি। দুঃখজনক সত্য, কেউ কেউ বলছে সিনিয়র সাংবাদিক মানে বেকার, কোথাও কোনো কাজে নেই। এবং যারা বলছেন অনেকের মধ্যে যারা সাংবাদিক তারাও বলছেন, যাদেরকে নিয়ে বলছে তাদের সাথে তাদের চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে এরকম একটা অবস্থা তো আমরা আগে দেখেছি, রাজনৈতিক বিভাজন। কিন্তু এখন কি মানে যারা টক শোতে আসে বা কলাম লিখে তারাও যদি এই তর্কে লিপ্ত হয়, এটা কি খুব? এখানে তর্কের কিছু নাই রে ভাই। আমি বলি আপনাকে, প্রত্যেকের ফ্যামিলিতে একটা সিনিয়র পার্সন আছে, দেখি তার বাবা। বাবা তো ফ্যামিলির সবচেয়ে বড়, বাবা দাদা। যাদের বয়স ৭০ ঊর্ধ্বে হয়ে গেছে তারা তো চাকরি বাকরি করে না, বাসায় বসে থাকে। এখন বাসায় থাকে উনি একজন সিনিয়র পার্সন, ওনার কাছে যখন কোনো একটা বিষয়ে আপনি আলোচনা করতে যান, কোনো একটা সিদ্ধান্ত নিতে যান, ওনার একটা পরামর্শ নেন তো। এখন ওনার তো কোনো চাকরি নাই, তার কাছে ওনার কাছে যান কেন আপনি? এই কারণে যান যে ওনার একটা অভিজ্ঞতা আছে, উনি অভিজ্ঞতার আলোকে কিছু একটা বলেন। তো এখন ওনাকে যদি বলেন যে আমি ওনাকে সিনিয়র পার্সন বলার মাধ্যমে ওনাকে একটা গালি দিই, আপনি বলতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, তাই না? তো এখন যাকে বললেন তারা হয়তো কিছু করার ক্ষমতা নাই, কারণ আমি মানুষের মুখকে তো সে বন্ধ করতে পারবে না। এখন যে যেভাবে নেয়। আমাদের এখানে যে জিনিসটা হয়েছে গত কয়েকদিন ধরে, সেটা হলো যে বিভিন্ন টেলিভিশন, এটা আসছে কোথেকে সেটা আমি বলি। দেখেন, এইটা আমি মাস্টার্স করেছি, তবে সাংবাদিকতাতেই মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন একমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগ ছিল, সেখান থেকে মাস্টার্স করেছি। পরের বছর থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি, মানে পাশ করার পরে, পরীক্ষা দেওয়ার পরে 1 বছর তো একটু কয়েকদিন সময় লাগে রেজাল্ট হতে। তখন আমি জীবনের সাংবাদিকতা ছাড়া আর কোনো চাকরি করি নাই ভাই। তাহলে আমি আসলে কি খেয়াল করেন, একজন ডাক্তার, সে মনে করেন একটা ইউনিভার্সিটি, একটা মেডিকেল কলেজের টিচার, একসময় তার চাকরি থেকে সে রিটায়ারমেন্টে যায়, তারপরে সে কী থাকে? ডাক্তারই থাকে। যদি সে প্র্যাকটিস করে, যদি নন প্র্যাকটিসিং হয় তবুও সে নিজেকে কিন্তু ডাক্তার লেখে। অবশ্যই। আমাদের একজন উপদেষ্টা আছেন ডাক্তার জাহেদুর রহমান, একজনও প্র্যাকটিস করেন নাই। তুমি ডাক্তার লেখেন কেন? কারণ ওনার এটা তো একটা ডিগ্রি অর্জন করতে হয়। একদিনও প্র্যাকটিস, উনি বলেন আমি একদিনও প্র্যাকটিস করি নাই। তো উনি লেখে কি মহা অন্যায় করছেন? উনি এটার উপর পড়াশোনা করছেন, পাস করেছেন, করে প্র্যাকটিস করেন না। উনি নন প্র্যাকটিসিং ডাক্তার। আমি জার্নালিজমে পড়াশোনা করেছি, জার্নালিজম করার জন্য পড়াশোনা, জার্নালিজমের সাবজেক্টে পড়ার কোনো প্রয়োজন নাই। জার্নালিজমে একদিনও পড়ে নাই, কিন্তু সে ভালো জার্নালিস্ট। হাজার হাজার উদাহরণ আছে বাংলাদেশে, প্রায় সব বড় বড় সাংবাদিকই জার্নালিজম সম্পাদক, এরা জার্নালিজম পড়াশোনা করে নাই। এরা সবাই ভালো ভালো জায়গায় আছে এবং ভালো করতেছে। তো এখন এটা কোনো ব্যাপার না। তারপরে আমি বলি, আমি জার্নালিজম পড়াশোনা করছি, আমি ৩৭ বছর ধরে জার্নালিজম করছি। জার্নালিজমের অনেকগুলি ধাপ আছে। আমাকে জিজ্ঞেস করে আপনি কোন পত্রিকার সাংবাদিক, আপনি জিজ্ঞেস করি। আপনি কি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন আপনি কোন মেডিকেল কলেজের টিচার, আপনি কোন হাসপাতালে ডাক্তার? অনেক আছে ঘরে বসে ডাক্তারি করে, এখনো তো চেম্বার করতে পারে না। আচ্ছা, সাংবাদিকতার মধ্যে অনেকগুলি ক্যাটাগরি আছে। আমাদের যে ডিইউজে বলে, ঢাকা রিপোর্টার, ইউনিয়ন অফ জার্নালিস্ট, অথবা আপনার রিপোর্টার্স ইউনিটি, এই যে সংগঠনগুলি আছে, অনেক ধরনের সাংবাদিক আছে। সাংবাদিকদের মধ্যে কেউ আছে সাব এডিটর, যাদেরকে অনেকে চিনেও না। কেউ আছে আপনার সম্পাদকীয় বিভাগ আছে একটা, ওখানে সম্পাদনা বিভাগ আছে একটা, ওখানে কেউ আছে রিপোর্টার। রিপোর্টারদের মধ্যে জুনিয়র রিপোর্টার, একটা আছে স্টাফ রিপোর্টার, আর একটা হলো সিনিয়র স্টাফ রিপোর্টার। সিনিয়র কেন? সে জ্যেষ্ঠ, সে অনেকদিন ধরে আছে, সে প্রমোটেড হয়ে সিনিয়র হয়, পোস্টই আছে সিনিয়র। এবং ওয়েস বোর্ড যেটা আছে, ওয়েস বোর্ডের সিনিয়র রিপোর্টার আলাদা একটা পোস্ট আছে। সিনিয়রিটি নাই কোথায়?
এখন সিনিয়র আপনি কাকে বলবেন? একটা হতে পারে সেই তার পদ আছে, আরেকটা হতে পারে তার বয়স হয়েছে, অনেকদিন ধরে করে, 20-30 বছর ধরে সাংবাদিকতা অভিজ্ঞতা করেন। হয়েছে তার। যেমন আমি যেমন আছি, একটা সাংবাদিকতা আপনি যখন আপনার গভর্নমেন্টের যে ক্যাটাগরি আছে, গভর্নমেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড যে দেয়, ওখানে কিন্তু একটা ক্যাটাগরি আছে, সেটা হলো গিয়ে আপনার যে সে কোথাও চাকরি করে না, ফ্রিল্যান্স জার্নালিস্ট, এটা কিন্তু ক্যাটাগরি আছে। আচ্ছা, সে কোথাও চাকরি করে না, কিন্তু সে সব জায়গায় লেখালেখি করে। আবার কেউ হচ্ছে কলামিস্ট আছে। তো এখন আমি কোথায় চাকরি করি, বুঝেন ব্যাপারটা? আমি কোথাও চাকরি করি না। আমি 2022 সালের সেপ্টেম্বর মাসে শেষ চাকরি করছি, এবং যেখানে চাকরি করেছি ওখানে আমি আমার রেজিগনেশন লেটারে আমি লিখেছি যে আমার বয়স হয়েছে, আমি আর চাকরি করব না, আমি আর চাকরি করব না, আমি এখন অবসর জীবনযাপন করতে চাই, এই জন্য আপনার চাকরি আমি ছাড়তেছি। ওই মালিক আমাকে বলেছিল যে ভাই এইরকম কোনো রেজিগনেশন তো আমি জীবনে দেখি নাই, যে নিজে থেকে অবসর নিতে চাচ্ছি। আমি যখন অবসর নিয়েছি, কী কারণে অবসর নিয়েছি? আমি বলেছি যে বাংলাদেশে সাংবাদিকদের রিটায়ারমেন্টের কোনো বয়স নাই, কিন্তু বিএসএস যেটা আছে, বাংলাদেশ সংবাদ সংস্থা, ওদের একটা রিটায়ারমেন্ট এজ আছে, এটা হলো 62। তা আমি ধরছি যেহেতু এটা সরকারি আছে, ওইটা একটা বেঞ্চমার্ক হতে পারে, তা আমি ওইটা ফলো করেছি। যেই দিন আমার বয়স 62 হয়েছে, আমি ওই দিনই রিজাইন করেছি, আমার চিঠিটা ওনাকে দিয়েছি, উনি এটা 15 দিন পরে গ্রহণ করছেন, যাক এটা ওনার ব্যাপার। তাহলে আমি এখন কি? তাহলে আমি অবসরপ্রাপ্ত সাংবাদিক, কিন্তু এখনও তো আমি লেখালেখি করি, আমি বিভিন্ন পত্রিকার কলাম লিখি। আমি যেটা করি এখন, এই যে আপনাদের একটা কথা বলি, এটা কি এক ধরনের সাংবাদিকতা না? অবশ্যই ভিডিও জার্নালিজম আছে না, এটা এক ধরনের সাংবাদিকতা। অবশ্যই। আমি তো এটা প্রতিদিনই করি, অবশ্যই তাহলে আমি আমাকে সাংবাদিক বলতে পারবো না? অবশ্যই পারবো। আবার যে সিনিয়র সাংবাদিক আপনি বলেন, আমি কি কখনো আপনাকে বলছি ভাই আমার নামের আগে সিনিয়র বলেন? আমি তো বলি নাই। কোনো টিভিকে কেন বলছি, কোনো একটা টেলিভিশন ক্যাম্প বলছি যে আমাকে সিনিয়র সাংবাদিক বলেন? আমি বলি নাই, তারা নিজের থেকে বলে। এখন তারা নিজের থেকে কেন বলে? তারা বলে এই কারণে, হয় তারা দুটো কারণ হতে পারে, হয় তারা ব্যক্তিগতভাবে আমাকে সম্মান দিতে চায়, আরেকটা হতে পারে তারা মনে করে আমি একজন লোককে টকশোতে এনেছি, তাকে যদি আমি সিনিয়র সাংবাদিক বলি তাহলে দর্শকটা ভাববে একটা সিনিয়র লোক। তাহলে ওইটা যেটা বলতেছে, একটা হলো ব্যক্তিগতভাবে আমাকে সম্মান দিতে চাওয়া, আর একটা হলো তাদের ব্যবসায়িক স্বার্থ। পুরো কাজটাই করছেন কিন্তু আপনি বলি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজটা করছেন আপনি, আমি তো কই নাই। তো দায় কেন আমার উপর চাপবে? এটা আপনি আমার বোঝান না। সেটাই আমি সেই জন্য বলছি যে দুঃখজনক হচ্ছে যখন গণমাধ্যমে কাজ করেছেন একসময়, এরকম একটা পক্ষ যখন আরেকটা পক্ষকে বলছে, তখন সেটা আমি জন্য মাসুদ ভাই আপনাকে জিজ্ঞেস করেছি, যদিও আমার আলোচনা আজকে সাংবাদিক কি বলছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমাদের গণমাধ্যমে কাজ করছেন এক সময় প্রথিতযশা, তারাও এখন এই একজন সাংবাদিক আমি বলতে শুনছি, যিনি নাকি সর্বশেষ চাকরি করছেন সাপ্তাহিক বিচিত্রাতে, ওটা সর্বশেষ পত্রিকা। সাপ্তাহিক বিচিত্রা বন্ধ হয়ে গেছে 2000 সালের আগে। তারপর থেকে উনি অ্যাড ফার্মে চাকরি করেন, অ্যাড ফার্ম ব্যবসা করেন। উনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন, এর মধ্যে ওনার কোনো লেখালেখি কোথাও দেখি না আমি। তো উনি একবার দেখলাম বেশ ইনাই বিনাই বলতেছেন যে আমি তো আমাকে সিনিয়র। আরে আপনি কিন্তু সাংবাদিকই বলতে পারেন না, কারণ গত 26 বছর ধরে আপনি কোনো সাংবাদিকতা করেন না, আপনি তো সাংবাদিকই না। তো উনাকে উনি সিনিয়র সাংবাদিক বলতে উনি না করেন কি করেন না, এটা কিছু যায় আসে না। তো মানে এই বিভাজনটা এখন আস্তে আস্তে এমন জায়গায় আসছে, ওনাকে বলতে শুনছি, আর কার কণ্ঠে শুনছি কিনা আমি জানি না। এগুলো ইউনিয়ন একটা সময় ছিল, সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের দুটো ইউনিয়ন হতো, সেগুলো দেখেছি আমরা। মানে আমরা যখন সরাসরি ফিল্ডে অন রিপোর্টিংয়ে কাজ করেছি তখন এই অভিজ্ঞতা হয়েছে। এখন আস্তে আস্তে আসছে এমন জায়গায় এই আলোচনাগুলো, এটা আমি মনে করি আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, খুবই সামান্য মানুষ হিসেবে মনে করি যে এইটাও অপ্রত্যাশিত। এই নিয়ে মাসুদ কামাল ভাই, হঠাৎ করে এই জুলাই কিন্তু একটা, আপনি ঘুরে ফিরে দেখেন 24 জুলাই একটা ম্যাসিভ আকারে একটা আন্দোলন হয়েছে, একটি 17 বছরের রেজিম, মানে 15-16-17 বছরের রেজিম পরিবর্তন হলো। আমরা ঘুরে ফিরে এই জুলাইতে দেখলাম হঠাৎ করে আমাদের নির্বাচিত সরকারের সময় তরুণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার বন্যার কারণে যে অবস্থা, সেটা শিক্ষামন্ত্রী পদত্যাগ নিয়ে 2-3 দিন, বিশেষ করে 1-2 দিন উত্তাল ঢাকা, খুবই একটা অসহায় অবস্থা যেন মনে হচ্ছিল। আমরা দেখছি ভারতে জুলাই মাসেই একদিকে কলকাতা দেখলাম কালকে, তারপরে দেখলাম দিল্লির অবস্থা, হ্যাঁ, ককরোচ পার্টি যেভাবে তারা জুলাইকে একটা কেমন যেন একটা হয়ে উঠছে। এটা কাকতালি হতে পারে। জুলাই নিয়ে আরও একটা বড় আলোচনা, সেটা হলো সাতক্ষীরা জামাতের এমপি গাজী নজরুল ইসলাম। আমি স্পেসিফিক যদি জিজ্ঞেস করি যে
কেউ একজন ফেসবুকে একজন লিখেছে, আমি দেখছিলাম কোথায় যেন, 71 সালে পরে তাদের যুদ্ধাপরাধী, মানবতা যুদ্ধাপরাধী অপরাধের ওই বিচারের সময় এই দুইটা পরে জামাত ইমেজ সংকটে এত বড় ভুগে নেই। এবার যে ঘটনাটা একজন সাংসদের যে ব্যক্তিগত জীবনের ঘটনা ভিডিও ফাঁস হওয়ার কারণে, আপনার কাছে কি মনে হয় যে একটা পক্ষ বলছে যে এটা ব্যক্তিগত জীবন ভিডিও এভাবে কেউ প্রকাশ করা উচিত না এটা, এবং সবচেয়ে বড় কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যিনি জিএস ফরাদ, তিনি তার একটা পোস্ট কার্ড, সত্যি মিথ্যা জানি না, লিখেছে যে ব্যক্তিগত ভিডিও প্রকাশ করাটা এটা মানবতার বিরোধী বা অমানবিক কাজ। আবার প্রথম দিকে ছাত্র শিবিরের নেতারা দাবি করছেন এটা এআই দিয়ে জেনারেট করা। এখন তো জিনিসটা অন্যভাবে চলে গেছে। সব কিছু নিয়ে একটু মূল্যায়ন জানতে চাই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, জুলাই নিয়ে একটা কথা বলি। অনেক জায়গায় অনেক কিছু হয়, কিন্তু ঝড়ের বড় বন্যা হয়, যখন একটা বড় আপনার প্রাকৃতিক একটা দুর্যোগ হয়, ঝড় হয়, সব কিছু কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়ে যায়, তছনছ করে দেয়। তারপরে মেইন চ্যালেঞ্জটা কি? এটাকে গড়ে তোলা। এগুলি প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির সৃষ্টি ঝড়টা। যখন মানব সৃষ্টি একটা ঝড় হয়, তখনও সব কিছু কিন্তু এরকম ভেঙে চুরে দেয়। চ্যালেঞ্জটা হলো গড়ে তোলা। জুলাই হলো এরকম একটি ঝড়ের নাম। জুলাই হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, কোনো সন্দেহ নেই। সেই ঝড়ে কিন্তু আমরা সবাই ছিলাম, সেই পতনের লড়াই আমরা সবাই ছিলাম। চ্যালেঞ্জটা হলো পরবর্তীতে গড়ে তোলা। সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা কেউ অর্জন করতে পারি নাই, না ডক্টর ইউনূস, না বর্তমান সরকার এখন পর্যন্ত। জুলাইয়ের আগ পর্যন্ত যে সরকার ছিল, তার অপকর্মের, তার অপশাসনের প্রতিবাদে জুলাই হয়েছে, কিন্তু ইউনূস সরকার কিন্তু এমন কিছু করতে পারে নাই যেটা দেখে মানুষ মুগ্ধ হয়ে বলেছে, আহা, এটা কেন আগে পাইলাম না। কেউ বলে নাই। বরঞ্চ লোকে এভাবে বলার চেষ্টা করছে, আগেই তো ভালো ছিল। এটা হয় কেন? যদি আপনি প্রচুর চমৎকারভাবে গড়ে তুলতে পারেন, নতুন কিছু দেখাতে পারেন, মানুষকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আগে রিজিমের কথা আর মাইক লাগিয়ে বলতে হয় না ওরা খারাপ ছিল। ওটা অটোমেটিক মানুষের মন থেকে ওয়াইপ আউট হয়ে যায়। সেটা আমরা পারিনি। এই সরকার পারবে কিনা এখনও বুঝতে পারছি না, আরও সময় লাগবে। মাত্র তো 5 মাস গেল। এটা গেলো একটা পার্ট। আমি জামাত প্রসঙ্গে বলি। গ্রামে না একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। আপনি যার সম্বন্ধে জানেন না, সে ভালো মানুষ, কিন্তু আপনি জানেন না তো সে কোথায় খারাপ, কোথায় কি। এইবার নির্বাচনের আগে মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত হয়েছিল, আওয়ামী লীগকে দেখলাম, বিএনপিকে দেখলাম, জামাতকে দেখতে চাই। এইবার এর অর্থটা কি? সে জামাতকে জানতে চায়। জামাত ভুলও হইতে পারে, খারাপও হইতে পারে, কিন্তু সে রিস্কটা নিতে যাচ্ছে, কারণ এর সম্বন্ধে সে কিছু জানে না। জামাত ক্ষমতায় আসেনি, তারা অত ভোট পায়নি, মানুষ অতটা আস্থা রাখেনি। তারপরেও তারা 69টা আসন পেয়েছে। 69টা, আমি ওই 8টাও তাদেরকে ধরি, আমি 77 তারা পেয়েছে, অনেক পেয়েছে। লাভ হয়েছে এটা যে এই 5 বছর ধরে লোকজন জামাতকে জানবে। যেমন জামাত কিন্তু মাঝে মাঝে বলে যে 2001-এর যে সরকার ছিল, সেই সরকারে আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। তারা জানাতে চায় যে আমরা এমন, আমরা দুর্নীতিমুক্ত। 2 জনের উদাহরণ দিয়ে। এখন 77 জন, তো 2 জনকে কন্ট্রোল করা সহজ, 77 জন আপনি কোথায় কিভাবে কি করবেন? সবার প্রতিভা বেরিয়ে যাচ্ছে। এই যে যাচ্ছে, এটা কিন্তু জামাতের, আমি বলবো যে জামাতের কারণে যাচ্ছে। লোকটা জামাত করে তাই এরকম, তা কিন্তু নয়, জামাতের দোষ না। ওই লোকটার টাইপটা এরকম। আচ্ছা, উনি এই জিনিস, উনি জামাতে যোগ দিয়েছিলেন। এই লোকটা এরকম জামাত আরো 2-একটা থাকতে পারে, এটা হয়তো পরে কখনো বেরিয়ে যাবে। জামাতের ভূমিকাটা কোথায় সেটা আমি বলি। জামাতের ভূমিকা হলো এই ঘটনাটাকে জামাত কিভাবে ট্যাকেল করে সেটা দেখা। যেমন অনেক সময় দেখেছি আমরা, একটা পলিটিক্যাল পার্টিতে একটা চোর ধরা পড়ছে, একদম বাটপাট ধরা পড়ছে, একটা লুচ্চা ধরা পড়ছে, পার্টি তাকে মানে ঢাকার চেষ্টা করেছে, না 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 এটা কিছু না, না তোমরা ভুল করতেছো, না তোমরা তার বিরুদ্ধে অপপ্রচার করতেছো, নানা রকম কথা বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করার মাধ্যমে পার্টি প্রমাণ করে যে পুরো পার্টিটাই আসলে তার মতো। যেমন কয়েকদিন আগে একটা ঘটনা বলি আপনাকে, নরসিংদীতে ওই যে একটা লোকের কান কামড় দিয়ে ফেলেছে, হ্যাঁ, 2 এখানে চলে যা। বিএনপির এক লিডারের বিরুদ্ধে, সাংগঠনিক সম্পাদক নাকি, তার বিরুদ্ধে অভিযোগ। 2 দিন পরে দেখলাম ওখানকার যে পৌর বিএনপি, তারা সংবাদ সম্মেলন করছে যে না এটা ঠিক না,
তারা ওই নেতার পক্ষে, যে কামড় দিয়েছে বলে অভিযোগ তার পক্ষে, এবং তার বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওখানে কি হয়েছে, তার দায়িত্ব কিন্তু পার্টি নিয়ে নিছে। এখানে পার্টির ভূমিকা হলো যে না সেটা করে নাই, তো করে নাই তো এখানের মধ্যে সেলাই করলো কেন, রক্ত পড়লো করতে গেলে ভাই। তো এখানে আমার দেখার ব্যাপার যে পার্টি কি করে। জামাত যদি ওনাকে এখন ডিফেন্ড করার চেষ্টা করে, যদি প্রমাণ করতে পারে যে না ঘটনা সত্য না, আসলে উনি নিষ্পাপ, যদি প্রমাণ করতে পারে, আমি জানি না কীভাবে পারবে, কারণ উনি তো নিজেই স্বীকার করছেন করছে, কাবিন করছে 17 তারিখে, জুন মাসের 17 তারিখে কাবিন করছে। এটা একটা বলেন তো আপনি, জুন মাসের 17 তারিখে সে তার বিয়ে করছে, তাকে তার বিবাহিত স্ত্রী যেহেতু সাইন টাইন করছে, জুন মাসের 22 তারিখে সে ওই মেয়েটাকে রিকমেন্ড করছে, এক জায়গা সুপারিশ করছে। তাহলে 5 দিনের বিবাহিত জীবনের পর স্ত্রীকে কেউ সুপারিশ করবে, ওনার স্ত্রী আবার ক্লাস 10 পাস, মানে এসএসসি পাস, ওই লেখা অবিবাহিত, ওই লেখা অবিবাহিত। আচ্ছা বুঝলাম, অবিবাহিতটা হয়তো আগের ছিল, এটা এই বায়োডাটা চেঞ্জ করে এমপি সাহেব তার স্ত্রীর জন্য চাকরি সুপারিশ করলো। এখন স্ত্রীকে চাকরির জন্য সুপারিশ করতেছে, এটা তো সে এমপি হিসেবে উনি স্বজনপ্রীতি করতেছে না? অবশ্যই এটা তো ওনার করার কথা না, এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, একটা লোক এসএসসি পাশে কি চাকরি করবে? এমডি হবে একটা প্রতিষ্ঠানের? এমডি তার হবে না, তাহলে কি হবে? ওরা তো আয়া হবে, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। এখন এমপি সাহেবকে তার ওয়াইফকে আয়া বানানোর জন্য সুপারিশ করতে পারেন, তাহলে ওনার রুচিটা কোন পর্যায়ে চলে যাচ্ছে? আমি আয়ার কাজটাকে কিন্তু ছোট করে ছোট দেখি না, না। কিন্তু এমপির একজন এমপি যিনি, উনি বলছেন এটি বহু বিবাহ করেছেন, তার মানে আগে তার স্ত্রী আছে, আগের স্ত্রী আছে, তাহলে আগের স্ত্রী আবার প্রথম বিয়েতে সাক্ষীও সাক্ষী হয়েছে। আমরা দেখছি কাগজ লেখা কাগজ দেখে দেখে পড়ছে, আমরা মেনে নিচ্ছি। যিনি পড়ছে উনি যে উনি, এটা এত কোনো প্রমাণ নাই, দাও কিন্তু প্রমাণ এটা নাই। দেখতেছি। হ্যাঁ, এখন বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে মাসুদ কামাল ভাই, আমার দেশ একটা এক্সক্লুসিভ একটা অডিও দিয়েছে শুনেছি। কাজী সাহেবের সাক্ষাৎকার, যেটা শুনেছি। সে সংশ্লিষ্ট রিপোর্টারকে বলবো, দিস ইজ, আমরা আপনি বললেন না সাংবাদিকতা অনেকগুলো ধাপ, আমি বলবো যে এই যে অনুসন্ধানী সাংবাদিকতা মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, আমি তো মনে করি যে এর মধ্যে নিশ্চয়ই আরো অন্য গণমাধ্যম করতে, আমার দেশে একটা দুর্দান্ত মানে প্রকৃত সত্য, মানুষ তার সত্য ইনফরমেশন জানতে চায়, সত্যটা জানতে চায়। এখানে আমরা দেখছি কাজীকে প্রশ্ন করছেন তিনি যে কবে বিয়ে হয়েছে, বলে 17 তারিখ। স্বাক্ষর করছে কবে, বলে 17 তারিখ। বলে 17 তারিখ তো আমি নিজে, রিপোর্টার বলছে যে আমি এমপি সাহেবকে 17 তারিখে সচিবালয়ে দেখছি। তারপর তো উনি কাজী মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বেরোচ্ছিল, হ্যাঁ জয়নামাজ থেকে উপরে বের হচ্ছিল, তা এটা কিভাবে সম্ভব হইলো? কোথায় সাতক্ষীরা ইয়ে আর কোথায় সচিবালয় শ্যামনগর? তো বললো যে কাজী উল্টায় যাচ্ছে, বারবার কাজী আমতা আমতা করছে, এবং কাজী একটা পর্যায়ে বলতে হলো, বাধ্য হলো যে তাকে বলছে জন্ম তারিখ ভুল কেন, মেয়ের নাম ভুল কেন, বলছে টেলিফোনে দিছে, স্বাক্ষরটা কিভাবে করছে, মানে বোঝাই যাচ্ছে। এবং এটা পরবর্তীতে ঘটনার পরে আগে নিশ্চয়ই আরো জামাত ইসলামী দায়িত্ব নিয়েছেন, তারা তথ্য অনুসন্ধান, কিন্তু পরম্পরায় যে ভিডিওগুলো আসছে যেগুলোকে প্রথমে এআই বললেন, আমার প্রশ্ন হচ্ছে যদি প্রথমে উনি যদি বিবাহিত স্ত্রী থাকে, তাহলে বিবাহিত স্ত্রী প্রথমে বলবে যে আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিয়ে যে কোনোখানে যেতে পারি, একটা বদ্ধ ঘরে আমরা স্বামী স্ত্রী একসাথে কথা বলতে পারি, এটা তো কারো, আপনারা কে ওনার মধ্যে এটা দেখেন, উনি উল্টা মাপ চাচ্ছেন। এই প্রথমবার এই প্রথমবারে আসছি, তার মানে কি? আচ্ছা, প্রশ্ন ঘর ভাড়া নিয়েছে তার ড্রাইভার, আচ্ছা বলতেছে, এবং যে নীলা নামে মহিলাটার সাথে কথা বলছে, নীলার আরেকটা মহিলার ক্যারেক্টার আসতেছে এখানে, আমরা যে ভিডিওতে দেখছি। এই যে সবকিছু মিলায়ে তারপরে হচ্ছে সেই দিন তিনি বললেন না, পরে যখন ভিডিওটা ফাঁস হলো তারপরে রাতে তারা দাবি করলো এআই, তারপরে বলছেন স্ত্রী, আবার এখন কাবিন নামের ডেট নিয়ে আবার দেখা যাচ্ছে যে চাকরির সুপারিশ, সবকিছু মিলানোর পর জামাত ইসলামীকে আসলে মনে হয় এরপর আর তদন্ত করার কিছু আছে? জামাত তদন্ত করতে পারে, শোনেন, আত্মহত্যার নানা রকম পদ্ধতি আছে। সময়টা যত লিঙ্গে এই পার যাচ্ছে তত আমি বেশি। যেটা কথা বললাম না, যে আত্মহত্যার নানা রকম পদ্ধতি আছে। এখন জামাত যদি আত্মহত্যা করার জন্য দীর্ঘতম সবচেয়ে কষ্টকর পদ্ধতিটাকে বেছে নেয়, এটা জামাতের বিবেচনা, এখানে আমার আপনার কিছু বলার নাই। কিন্তু আমার কথাটা হলো কি জানেন, ওই যে এই গ্রামে একটা কথা আছে যে ময়লা যত ঘাটবেন তত দুর্গন্ধ বেরোবে। সিরেফ লুচ্চামি করতে যেয়ে ধরা খাইছে, কট খাইছে, যেটা নাকি বাংলা সহজ বাংলায় বলে, লুচ্চামি করতে যেয়ে ধরা পড়ছে। ধরা পড়লে পরে সবাই যখন লুচ্চামি করে ধরা পড়ে, তখন সবাই বলে যে এটা আমার বউ আছিল,
আমার পুরানা বউ, আমি আগে বিয়ে করছি, অমুক তমুক। আবার বাসায় ফিরতে ফিরতে আবার আসল পরে বলে স্ত্রীকে বলে যে আমি কিছু মনে করো না, কিছু মনে করো না, এটা আমরা অতীতের ঘটনায় দেখছি, অতীতের ঘটনা দেখছেন অতীতের তো? টেলিফোনে দেখি। তো ওখানে আবার তার বউ ছিল বলে কিছুদিন পরে বলে তার সঙ্গে আবার তালাক হয়ে গেছে। এখন হ্যাঁ, তার সঙ্গে তালাক হয়ে গেছে, এটাও আলহামদুলিল্লাহ দেখেন কয়দিন যায় দেখবেন যে তার সঙ্গে তালাক হয়ে গেছে। তো লুচ্চামি করতে যেয়ে ধরা খেয়েছে রে ভাই। আসলে কিছু লুচ্চা লাফাঙ্গা আমাদের রাজনীতিতে ঢুকে পড়ছে এবং আমাদের মহান জাতীয় সংসদও ঢুকে গেছে, ওইখানে ঢুকে গেছে। এখন কি করবেন? এখন এটা হলো দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য হলো এটা যে এই লুচ্চা লাফাঙ্গাদের আমার নেতা মানতে হয়। আর পলিটিক্যাল পার্টিগুলির প্রতি আমাদের ক্ষোভ এই কারণে তারা তাদের নেতা বানায় রাখতে চায়। কি বলবেন? বলার কিছু নেই। এনে নিশ্চয়ই যে সাংগঠনিকভাবে জামাত ইসলাম কি করে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। যেটা আপনি জুলাই নিয়ে আপনি বলছিলেন যে প্রফেসর ইউনূস সাহেব মানে একটা, এটা সত্যি বলেছেন যে একটা ঝড়, মনুষ্য সৃষ্ট হোক আর প্রাকৃতিক দুর্যোগ হোক, জুলাইতে যেটা 24 সালে জুলাইতে 5 আগস্ট পূর্ববর্তী সময় পর্যন্ত যা ঘটেছিল এটা মনুষ্য সৃষ্ট একটা ঝড় এসেছিল, এবং এই ঝড়ে একটা পুরনো ময়লা সাফ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে ঝড়ে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ইউনূস সাহেব যেমন মেরামত করতে পারেন আপনি বলছেন, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস সাহেব পারলেন না? এগুলো অনেকগুলো কারণ আছে, আমরা বহুবার এগুলো আলোচনা করছি, বিশ্লেষণ করছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ভদ্রলোকের কাছ থেকে আমরা কখনো তার কোনো একটা উত্তর, কোনো পাই না। মানে 800 শিশু মারা গেলেও তিনি শোক জানান না, এটা হয়তো জানাতে ওনার বিবেক কাঁদে না মেবি, কিন্তু একজন CNN-এর একজন আমাদের প্রখ্যাত সাংবাদিক মারা গেলেন, উনি শোক জানাতে পারেন। আমাদের সরকার আসলে এই মেরামত করার জন্য, এখনকার বর্তমান সরকার অবশ্যই 5 মাস কম সময়, কিন্তু 5 মাসের যে রোডম্যাপটা আপনি যা দেখছেন, আপনি এটাকে কি আশাব্যঞ্জক মনে করেন কিনা, নাকি কোথাও স্থবিরতা রয়েছে? শুনেন, ডক্টর ইউনূস যে পারেন নাই, তার সরকার যে পারে নাই, তার মূল কারণ হলো ডক্টর ইউনূস নিজে। উনি নিজে দেশপ্রেমিক লোক নন, দেশদ্রোহী লোক বলবো নাকি আমি। উনি এই দেশটাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেছেন, মানে আমাদেরকে দাস বানায় দিয়ে গেছেন উনি। উনি এই দেশের সবচেয়ে বড় ক্ষতিটা ডক্টর ইউনূস করে দিয়ে গেছে। এটা হলো বেসিক কথাটা। কাজে মূল লোকটাই খারাপ, তার সঙ্গে লোকগুলোর কি ভালো হবে এটা নিয়ে আলোচনা করি না। বিপরীত দিকে বর্তমান যিনি সরকার আছেন, এই সরকারের যিনি মূল ব্যক্তি তারেক রহমান, ওনাকে আমি মানে খুবই লোক মনে করি, ভালো মানুষ মনে করি। এখন পর্যন্ত ভালো মানুষ মনে করি, কারণ আমার কাছে মনে হয় যে উনি আমাদের দেশের সরকার প্রধানের যে ক্যারেক্টারটা, এটা কেমন হতে পারে এই ধারণাটাই মানুষের মন থেকে চেঞ্জ করে দিয়েছেন। একজন সরকার প্রধান মনে করেন আপনার হাওয়াই শার্ট পরে ঘুরতেছে, উনি ওনার স্ত্রীর সঙ্গে যাচ্ছে, স্ত্রীর মাথার উপর ছাতা ধরছে, মানে এই যে মানবিক গুণাবলীগুলি আমি কিন্তু ওনার মধ্যে দেখেছি। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের, ওনার ক্যাবিনেট কি ওনাকে ফলো করতে পারতেছে না। ওনার ক্যাবিনেট ওনাকে ফলো করতে পারতেছে না। একদম শুরুর দিন থেকে দেখেন, উনি কিন্তু শুরুর দিন থেকে কিছু এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করছেন। উনি গাড়ি নেন নাই, সরকারি গাড়ি নেন নাই, উনি সরকারি তেল নেন না, সরকারি ড্রাইভার নেন না, প্রোটোকল নেন না, কিন্তু করেন। ওনার মন্ত্রীরা কি সরকারি গাড়ি নেওয়া বন্ধ করছে, তেল নেওয়া বন্ধ করছে? তো ওনার মন্ত্রীরা কি ওনার চেয়ে গরিব? গরিব তো না। গ্রামে কিন্তু মানুষ অশিক্ষিত কিন্তু জ্ঞানী, এরা কিন্তু বুঝে, অনেক বুঝে। গ্রামে দেখবেন একটা প্রবাদ আছে, তারা বলে কি যে একটা মানুষ কখন পাগল হয় এটা জানো? কখন? ওই যখন তারা দিনে দুপুরে কোট পরে বেড়ায়, গরমের মধ্যে কোট পরে বেড়ায়, সারাদিন তারা কোট পরে থাকে, পাগল হয়ে গেছে। এখন এটা ক্ষমতার পাগল নাকি অর্থের পাগল না কিসের পাগল যাই না। তো আমাদেরও দেখবেন আপনি, দেশটা বাংলাদেশ, আমাদের কয়েকজন মন্ত্রী দেখবেন সারাক্ষণ কোট পরে থাকে। ওই কোটকে আমাদের জাতীয় পোশাক, আর তার প্রধানমন্ত্রী করে এই শার্ট পরে, টি শার্ট পরে শার্ট পরে ঘুরতেছেন। তো শিখবেটা এখান থেকে, শিখবে না তো। এখন উনি হয় পাগল হয়ে গেছে, কিছু হয়েছে, এখন এদের দিয়ে কেমন করে উনি চালাবে আমি বুঝি না ভাই। সরকার প্রধানের কিছু বিষয় আসলে এক্সাম্পল তৈরি হয়ে গেছে। আমি দেখেছি যে সাধারণ মানুষের যে পারসেপশন, মানে এরকম প্রধানমন্ত্রী তো তার আগে দেখে নেই। হ্যাঁ, এত কোনো হম্বিতম্বি নাই, যাত্রার সাথে ডেকে কথা বলে, জনতার কাতারে মিশতে চায়, এরকম তো আগে পাইনি, আমরা দেখি নাই। একটা কথা যেটা হচ্ছে যে অলি আহমেদ সাহেব বলেছেন যে তারেক রহমান সাহেবের যে এইরকম এটা উনি পছন্দ করেছেন, মনে করে ওনার থ্রেট আছে, এবং ঢাকার বাইরে থাকতে তাকে না করছে, রাত্রি যাপন করতে না করছে। মানে পক্ষান্তরে প্রধানমন্ত্রী যে
পার্সোনাল লাইফে ব্যক্তি তার প্রধানমন্ত্রী কতটা সহজ সাধারণ জীবনযাপন করতে পারে, এইটাকে এনসিপির নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক তির্যকভাবে তারা কথা বলে। সবাই মানে তার এইটাকে তার ইতিবাচক মনে করে না, তারা মনে করে একটা স্টানবাজি করছেন। সে স্টানবাজিটা একদিন করা যায়, এটা প্রতিদিন করা যায় না। ওই যে ভারুর একটা কৌতুক শোনেন নাই, ঘরের মধ্যে আপনার এই শীত গরমের সমস্যা নিয়ে তখন বলতেছে আপনি অন্তত ডিটেল বলতে চাইছিলেন, আপনি আগে 7 দিন চেষ্টা দেখেন কি হয়, ওই কি যদি 7 দিনে ঠিক না হয় ওই কি তাহলে আর 15 দিন চেষ্টা করেন দেখেন ঠিক হয় কিনা, ওই কি যদি তারপরে না হয় ওই কি তাহলে আর মাসখানেক দেখেন তারপরে ঠিক হয়ে যাবে, ওই কি যদি তারপরে না হয় ওই কি তাহলে ততদিন তারপর অভ্যাস হয়ে যাবে, বুঝছেন না? তো এখানে ওই জিনিস স্টানবাজি একদিন করা যায়, সবসময় করা যায় না, প্রতিদিন করা যায় না। তো উনি যদি আজকে 5 মাস ধরে স্টানবাজি করতেছে তাহলে বুঝতে হবে এটা ওনার অভ্যাস হয়ে গেছে। বিরোধীরা বলবে বিরোধীর কথা। মাসুদ ভাই, আমরা এই আরেকটা কথা বলি, আপনি উনি আপনাদের কথা বলে শেষ করি। উনি বলছেন যে ঢাকার বাইরে থাকতে না করছেন নিরাপত্তার ব্যাপারে। আমি একটা কথা বলি, সবচেয়ে ইতিহাসের আমাদের যদি পৌরাণিক ইতিহাসও দেখি, সবচেয়ে নিরাপদভাবে ছিল কে? ওই যে লক্ষিন্দরের যে লোহার বাসর ঘর ছিল না, লোহা দিয়ে বাসর ঘর বানাইছে যাতে তারা সাপে কাটতে না পারে, তারপরে একটু ছোট্ট ছিদ্রি করে ছিল, ওখান থেকে সাপ ঢুকে তারা কাটছিল। তার মানে বাসর ঘর লোহার ঘরটা যে বানাইছে সেই কিন্তু তার মৃত্যুর ব্যবস্থাটা করে রেখে গেছে। আমাদের দেশে ইতিহাসও দেখছি যে যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই কিন্তু নিরাপত্তাহীনতার কারণ তাই হয়েছে। কাজে এটা কোনো বিষয় না রে ভাই, বরঞ্চ মানুষের সঙ্গে মিশতে পারাটাই তার নিরাপত্তা, তখন মানুষই তার নিরাপত্তা প্রহরী হয়ে যায়। অবশ্যই। মাসুদ ভাই, আমি দুটো প্রসঙ্গ শেষ করবো আমরা আজকের অনুষ্ঠান। একটি হচ্ছে যে 2-1 দিন আগেও খুব সরগরম ছিল, শেখ হাসিনা ফিরছে এবং সেটা শেখ হাসিনার বক্তৃতার অডিও ক্লিপ আসছে এবং বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা ইন্টারভিউ আসছে এবং সরকারের দিক থেকে বারংবার বলা হচ্ছে যে এগুলো যেন গণমাধ্যমে প্রকাশ না করা হয় এবং কারণ এটা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আপনার কি মনে হয় আসলে কি শেখ হাসিনা, আপনি তো অনেক দিন থেকে এই জার্নিটা দেখে আসছেন এবং শেখ হাসিনাকে আপনি অনেক দিন থেকে চেনেন, তার কথাবার্তা সবাই বলে যে উনি যখন কথা বলে খুব ধারালো ছাছালো এবং অনেকগুলো কথা সাধারণ মানুষের পছন্দ হয় না ওনার কথা বলার স্টাইল। আমরা 91 নির্বাচন থেকে দেখেছি ওনার বক্তব্য উনি যেভাবে দেন এটা উনি দিয়েই যান এইভাবেই। শেখ হাসিনা কি আসলে মনে করেন একটা লোক জানে যে তার ফাঁসি হবে? এই নাহিদ ইসলাম বলেছে যে আপিলের সুযোগ নেই, আসলেই ঝুলাই দিতে হবে, ফাঁসি বাস্তবায়ন করতে হবে। এইরকম জানার পরে শেখ হাসিনা কেন দেশে আসতে চান? এটা একটা আমরা একটু আপনার প্রেডিকশন জানতে চাই। এর সাথে একটু যোগ করবেন ভারতের এই আন্দোলনটা, এটা আসলে কি আপনার কি মানে মোদীকে এই যাত্রা? আমি ভারতের আন্দোলনের পরে আসি, আগে শেখ হাসিনা প্রসঙ্গটা বলি। শেখ হাসিনা যখন বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরবো, শেখ হাসিনাকে যতটুকু আমি দেখেছি, যতটুকু বুঝেছি ওনাকে, উনি ফিরতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। কতগুলি হিসাব বলি আপনাকে। যেমন ধরুন ওনার বয়স কত হয়েছে? অফিসিয়ালি 78, হ্যাঁ, আনঅফিসিয়ালি 80+। আচ্ছা, তো উনি কি 500 বছর বাঁচবেন? 500 বছর তো কেউ বাঁচে না। তার মানে উনিও জানেন উনি 500 বছর বাঁচবেন না। তাহলে উনি তো ফাঁসি দিলেও উনি মরবেন, এমনি দিলেও মরবেন। কাজে এই ভয়টা উনি পাবেন বলে আমি মনে করি না। উনি আসতেই পারেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ওনাকে আসলেই ফাঁসি দেওয়া হবে নাহিদ ইসলাম বলতেই পারে, কারণ নাহিদ ইসলাম তো রাজনৈতিক বাস্তবতা বুঝে না, জাস্ট বুঝে না। ও রাজনীতির বয়স কতদিন, তার রাজনীতির বয়স কতদিন? সেটা আইনের কথা বলছে আর কি। আইনে কি হয়েছে? আইনে তো বাচ্চু মালানোর ফাঁসি হওয়ার কথা ছিল, বাচ্চু রাজাকারের হয় নাই, তার হয়েছে ফাঁসি। কিভাবে সম্ভব বলেন? আইন দিয়ে ব্যাখ্যা করেন আপনি আমাকে। বাচ্চু মালানো তো পাকিস্তান থেকে আসছে কয়েকদিন আগে, আসেনি তো ঘুরতেছে, তার ফাঁসি হয় না কেন? ভাই অনেক কিছু হওয়ার কথা ছিল, আবার অনেক কিছু হয় না। কাজে এই সমস্ত আইন দেখানোর কোনো দরকার নাই। বাচ্চু মালানো ফাঁসি হলে পরে দেশে আন্দোলন হয়ে যেত তা না। শেখ হাসিনার পিছনে একটা দল আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা উপজেলায় আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তত কর্মী সমর্থক নাহিদের পুরা দলে সারা দেশে আছে। তো আওয়ামী লীগ কি বুঝবে? একটা পিপিলিকার পক্ষে, পিপিলিকার যত মেধাবী হোক না কেন, তার পক্ষে একটা হাতি কত বড় বোঝা সম্ভব? সম্ভব না। হাতির ওজনটাও সে বুঝতে পারবে না, ও বুঝবেই না। ওরা যে আপনি মাস্টার পিএইচডি দেন না, ডিগ্রি যে পিপিলিকা এত জ্ঞানী ওরা পিএইচডি দিলাম, ওই পিএইচডি ধারী পিপিলিকা বুঝতে পারবে না, বলতে পারবে না যে একটা হাতি কত বড়। তো নাহিদ ইসলাম কেমনি করে বুঝবে? বুঝবে না।
সেটা তো বলবো আমরা তো আন্দোলন করছি। আন্দোলন আপনি করেন নাই, আন্দোলন সারা দেশের লোক করছে। একটা গৃহবধূ যতটুকু ভূমিকা ছিল, আপনার ভূমিকা তার চেয়ে একটু কম ছিল। কম কেন জানেন? এই লোকগুলি কিন্তু ওই হারুনের থেকে খাওয়া দাওয়া যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, তার মানে আপনি একটু কম ছিল। এই লোকগুলি হলো 24-এর আন্দোলনের মির্জাফর, এই 6 জন। আর মির্জাফর তো একসময় পেয়েছে বাংলা বিহারের নবাব হয়েছিল না? তাদের কি আসে যায়? তাদের কেউ নবাব বলে না। তো সে এরকম একটা পর্যায়ে আপনার কি মনে হয় যে মানে সে আইনি লড়াইয়ের সুযোগ পাবে? সেটা বাস্তবতা, ওটা সময় বলতে পারবে। আচ্ছা, উনি যদি আসে কি জানেন, আমি বলি সবাই কিন্তু তারা বলতেছে যে বলে আপনার নাহিদ অমুক তমুক বলতেছে না, আসলে পরে অমুক করবো। আরেকজন আছে 10 জন লোক নাই তার সঙ্গে, ওই এক ব্যারিস্টার, সে বলতেছে যে নাকি সে বিনা বলে যাবো, তার ওখানে অবস্থান নেবে। এগুলি বলে তো রে ভাই, বলে না? এখন বিষয় হলো কি, এগুলি বলার মাধ্যমে তারা কি করতে যাচ্ছে? তারা সেক্ষেত্রে থেকে ভয় দেখাচ্ছে যে তুমি আইসো না। ভাই একটা লোকের ফাঁসি হয়েছে, ধরেন ফাঁসি রায় হয়েছে, তাহলে সরকারের উচিতটা কি? ফাঁসি রায় বাস্তবায়ন করা। তো বাস্তবায়ন করতে হলে ওই লোকটাকে আপনার দরকার না? দরকার তো। আপনি তাকে আনার জন্য চেষ্টা করতেছেন, আর সে যদি নিজের থেকে আসতে চায়, আপনার আপত্তি কেন? সরকারের অস্থিরতা তৈরি হতে পারে, হতে পারে, কারণ দলটা তো বড়, হতেই পারে। আবার সরকারের ম্যানেজও করতে পারে। অনেক কিছু অস্থিরতা মনে হয়, আবার হয়ও না পারে। আপনার মনে আছে যখন নাকি খালেদা জিয়াকে যখন নাকি ধরে নিয়ে গেল, ওনার যখন জেল হলো, ওনার বাসার থেকে তো ওনার সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক গেছিল। যখন ওরা ঢুকে পড়লো, তখন ঢুকাই দিল, তখন এই লোকগুলি কি করছে? কিছু করছে? করতে পারে, এরকম হইতে পারে। আমরা সময় দেবো। আমরা শেষ প্রশ্নে আসছি যে ভারতে আমরা আমাদের বাংলাদেশের যে স্প্রিং জুলাই যে আন্দোলন, সেটা আমরা নেপালে দেখলাম, এর আগে শ্রীলঙ্কায় হয়েছে। তো ভারত একটা পৃথিবীর বৃহত্তম অন্যতম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এবং সেইটা দীর্ঘদিন তাদের ভোটের মাধ্যমে, তাদের ব্যালটের মাধ্যমে ক্ষমতার বদল হয়। এখন পর্যন্ত ভারতীয় ইতিহাসে কোনো সেনা শাসন হয়েছে বলে আমরা জানি না, বা এরকম কোনো গণ অভ্যুত্থান ঘটেছে বলে জানি না। কিন্তু ককরোচ বাহিনী যেভাবে দিল্লির যন্ত্র মন্ত্র থেকে সংসদ ভবন পর্যন্ত চলে গেল, এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিচ্ছে, সরকার এখনো প্রচণ্ড তাদের দাবিতে অনড়। তারা কিন্তু সিম্পল 3টা দাবি করেছে। একটা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছে, যারা নিহত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদের একটা বড় অঙ্কের টাকা, আমার এই মুহূর্তে মনে পড়ছে এরকম টাকা দিতে বলা হয়েছে। আর একটা ছিল যে শিক্ষার যে অবস্থা, নিট প্রশ্ন ফাঁস হয়েছে, এগুলোর জন্য মানে একটা সুন্দর সমাধানের একটা করেছে। এবং জেপি নড্ডা বৈঠক করছেন, ওয়াংচুকে ধরে নিয়ে হাসপাতালে নিয়েছে। প্রথমে আদালত বলছিল যে ওই হাসপাতালে থাকবে, ওরা বেসরকারি হাসপাতাল নিয়েছে, কালকে আদালত সেটাও দিয়ে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলন থামছে না, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে ধরে নিয়ে আবার ছেড়ে দিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে একটা সারা দুনিয়া উপমহাদেশময় এই ইয়েটা হচ্ছে কিনা? এটা যখন বলি, ঘটনা হচ্ছে কি, সরকার রাষ্ট্র যাই বলে না কেন, তারা যখন মাস পিপলের সেন্টিমেন্টটাকে ফিল করতে না পারে, তখন এই ধরনের ঘটনা ঘটে। এটা কিন্তু ওই জুলাইয়ের মতো একটা ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু অর্জন না, এটা হলো বিসর্জন। অর্জনটা হলো পরে। নেপালে দেখেন, জেনজিদের আন্দোলনের মাধ্যমে কিন্তু নতুন একটা সরকার আসছে। সেই সরকার কিন্তু আবার জেনজিদেরকে অপছন্দের মানে তুমুল হচ্ছে। তো এগুলি হয়। মোট কথা হলো কি, ভেঙে ফেলাটাই সমাধান না। অচলায়তন ভাঙতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তার মানে এই না যে ওটা হলে অর্জন হয়ে গেল। অর্জনটা হবে তারপরে। আমাদের এখানে ভেঙেছে, আমরা শুরু করেছি, আমরা ভাঙতে পেরেছি, আমরা তো করতে পারি নাই। নেপালও ভাঙতে পারছে, করতে পারে নাই। নেপাল অন্যভাবে চেষ্টা করছে, করতে পারে নাই। তো দুই জিনিস। ভারতে বিজেপি সরকার আসলে অনেকদিন ধরে ঝামেলায় আছে, এবং বিজেপি সরকার তো প্রমাণ করছে তারা নানাভাবে ক্যারিকেচার করে, আপনার পেছন দিয়ে ছুরি মেরে, নানাভাবে তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা হলো, তাদের তো আদর্শিকভাবে তারা তো খুব দুর্বল সরকার। তারা তো ভাই একটা সাম্প্রদায়িকতার উপর নির্ভর করে একটা সরকার টিকে আছে। এটা আমি কোনো সুস্থ মানুষের পক্ষে খুব একটা ভালোভাবে নেওয়ার কোনো কারণ আমি দেখি না। তো তারপরে তো তারা টিকে আছে, তারা কিছু ভালো কাজও করতেছে টুকটাক, না করলে তারা দিন টিকলই বা কীভাবে, সেগুলি সবই আছে। কিন্তু এখানে যে কেলেঙ্কারিটা হয়েছে, এটা তো একটা ইস্যু বেসড, যে মেডিকেল ভর্তি পরীক্ষা টরীক্ষা নিয়ে যেটা হয়েছে আর কি, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা একটা ইস্যু বেসড। এবং এই জিনিসটাকে ওরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারে নাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না। হ্যান্ডেল করতে না পারার কারণে আজকে এই অবস্থা হয়েছে। এই হ্যান্ডেল করতে না পারার কারণে ককরোচ পার্টির জন্ম হয়েছে। মানুষকে আসলে মাস পিপুলকে অবজ্ঞা করতে হয় না,
মাস পিপুলের শক্তিকে মানে আন্ডারমাইন করতে হয় না, ওরা তারা করছে, এটা সবাই জানে, তারাও জানে করতে হয় না। এক একজন এক একভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে, কেউ পারে কেউ পারে না। ভারত হয়তো পারবে এই কারণে কি অনেক বড় দেশ তো, এখানে আন্দোলন তো দ্রুত সব জায়গায় ছড়ায় পড়ে না, যে কারণে হয়তো কিছু জায়গায় হবে কিছু জায়গায় হবে না। সব প্রভিন্সের লোক হয়তো এটার সাথে একমত নাও হতে পারে। অনেক বড় দেশ হলে যেটা হয় আর কি, অনেক বড় দেশ তো, তাই না? একটা ছোট কে আপনার আলপিনকে নড়ানো যত সহজ, একটা পিলারকে নড়ানো তো সহজ না। সোজা বাজ ভাই, একবার শেষ প্রশ্ন করে দিচ্ছি আমাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে এই সাম্প্রতিক সময়ে গণমাধ্যম দিয়ে শুরু করেছিলাম, গণমাধ্যম দিয়ে শেষ করি। সাম্প্রতিক সময়ে একটা আলোচনা উঠেছে, আমাদের রিপোর্টার্স ইউনিটি মত বিনিময় করছেন যে গণমাধ্যমে এখন জাতীয় সংসদে আলোচনা হয়েছে এত বেশি সাংবাদিকের সংখ্যা, হ্যাঁ, যে মানে আসলে সাংবাদিকতার মান এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছে নিবন্ধন করাতে হবে, কেউ কেউ বলছে যে মানে এক ধরনের পরীক্ষা দিয়ে আসতে হবে যে সাংবাদিক কি, মানে এগুলা কি আসলে মানে আজকের যুগে আপনি ভালো জানেন যে উন্নত বিশ্বে কি হয়, আমি যে কেউ চাইলে কি একটা মোবাইল ক্যামেরা নিয়ে সাংবাদিক হয়ে যেতে পারে নাকি না, এটা সিটিজেন জার্নালিজম হতে পারে? উন্নত দেশের সমস্যা কি, বাংলাদেশটা এমন একটা, এখানে ভাই বেকারত্বের হারটা খুব বেশি, একদম বাস্তবতা কথা, শুনতে খারাপ শোনা যায় বাট এটা রিয়েলিটি। বেকারত্বের হার খুব বেশি, যার ফলে মানুষ কি করবে নিজেরাও জানে না। আমাদের এখানে ধান্দাবাজের লোকের সংখ্যা বেশি, ধান্দাবাজদের একটা প্রতিষ্ঠান খুলে বসে 10-12 জন লোক মোবাইল দিয়ে পাঠায় যায় তোমরা যে জার্নালিজম করো। এদের অনেকেরই হয়তো যোগ্যতা নাই, কিন্তু তবু তারা করে, এবং এরকমভাবে করতে করতে 2 জন কিন্তু ভালো জার্নালিস্ট বেরিয়ে আসে। আমাদের মূল সমস্যা কিন্তু এত বেশি সাংবাদিক হওয়া এটা না, আমাদের মূল সমস্যা হলো এত বেশি মিডিয়া হওয়া, এত বেশি মিডিয়া যে গজায় যাচ্ছে কচুরি পাড়ার মতো, এইটা হলো আমাদের মূল সমস্যা। এই প্রত্যেকটা মিডিয়ার মালিক, এই যত লোক আপনি মোবাইল হাতে দেখেন বিভিন্ন অনুষ্ঠানে, মনে করেন একটা অনুষ্ঠানে আমি একবার গিয়েছিলাম, আমি দেখলাম ওখানে অনুষ্ঠানে মোটামুটি মানে অতিথি এবং আপনার বক্তা সব মিলে 30 জনের মতো, তার সাংবাদিক, আর সাংবাদিক হলে আমি নিজে ওখানে বলছি অনুষ্ঠানে দাঁড়িয়ে 55 জন 56 জনের মতো। এদেরকে তো কেউ না কেউ পাঠাইছে, ওরা কিন্তু ধান্দাবাজ না, ওরা প্রথমে কিন্তু ইনোসেন্টলি আসে যে আমি একটা জিনিস শিখি। ধান্দাবাজ ওদেরকে বানাই হলো তার প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশে এই 5ই আগস্টের পরে অনেক মামলা হয়েছে না সাংবাদিকদের নিয়ে, হয়েছে তো, অনেক সাংবাদিকরা জেলে আছে, অনেক সাংবাদিক দৌড়ের উপরে আছে, অনেক সাংবাদিক লুকে আছে। মালিক কজন জেলে গেছে বলেন তো? মালিকরা সবাই সুন্দর বহাল তবিয়তে, অথচ এই মালিকরা কি বলে নাই যে আপনার সঙ্গে আমরা জীবনে আছি মরণেও আছি? বলছে তো, ওরা কি মরণে গেছে? আরেক সাংবাদিক বলে না, আরেক মালিক প্রথমত বলে আমি নাই তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, চায়, উনি চায়, তো ওনার কিছু হয় না, বাট ওনার সম্পাদকের হয়। সম্পাদক চেঞ্জ হয়ে গেছে ওখানকার ওই পত্রিকার। তো এখন দোষটা আপনি দেখছেন সাংবাদিকদের। আপনি বলছেন যে সাংবাদিকতা করতে হলে পরীক্ষা দিয়ে আসতে হবে, তা আমি যদি বলি মালিক হইতে হলে পরীক্ষা দিয়ে আসতে হবে, ওটা বলেন না কেন? দোষ তো মালিকের, ধান্দা তো করে মালিক। ওই সাংবাদিক যে নতুন যে নাকি পবিত্র মন নিয়ে আসছে, সে যখন দেখে যে আমাকে ব্যবহার করে আমার মালিক ব্যবসা করতেছে, তখন সে একবার ভাবে তাহলে আমি কেন নিজেই ব্যবসাটা করি না। মানে একটা জেনারেশন দেশে নষ্ট করে দিচ্ছে মালিক, আমি তো দোষ দিব মালিকের ভাই। কিন্তু মালিকের প্রতি কিছু বলি না আমরা, কি কারণে বলি না? আমিও তো কোনো না কোনো মালিকের চাকরি করি, তাই ভাই বলে যদি আমার মালিক মন খারাপ করে তাহলে তো আমার চাকরি থেকে বের করে দিবে। যদি এগুলো হয় কেন শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, দারিদ্রের না কোনো ভালো দিক নাই। তো আমরা তো দরিদ্র, আমার মালিক ধনী, সে আমাকে তো যা তা করায়, তার কাপড়টা বন্ধু আমাকে দিয়ে পরিষ্কার করায়, পরিষ্কার করে দাও, তার চরিত্রটা বলতে আমাকে দিয়ে পরিষ্কার করায়। কিভাবে? সে নিজেকে বলে আমি আপনার সঙ্গে মরণ পর্যন্ত যাব, বলে তার চরিত্রের মধ্যে সে কাদা লাগায় পরে আমাকে বলে তুমি এটা পরিষ্কার করো। সত্যি বলেছেন মাসুদ ভাই। নিশ্চয়ই আমাদের এই আধারের দিনগুলো কাটবে, নিশ্চয়ই গণমাধ্যম আমাদের এখানে যে চিন্তা চেতনা থেকে আপনারা শুরু করেছেন, যে লড়াইটা আপনারা 90-এর সময় বাক স্বাধীনতা মুক্ত গণমাধ্যমের জন্য যে লড়াইটা আপনাদের ছিল, তার পরবর্তীতে যারা এখন পর্যন্ত করেছেন, আমরা এর মধ্যে চিন্তা করি শেষ পর্যন্ত ভালোটা টিকবে, ভালো সাংবাদিকতা, সুসাংবাদিকতা থাকবে, সত্য বস্তুনিষ্ঠ তথ্যই আমরা সেই গণমাধ্যমে টিকবে যারা সত্য এবং বস্তুনিষ্ঠই করে, এবং নিশ্চয়ই মানদণ্ড সেখানেই
পাঠক এবং দর্শক প্রতিদিন সে গ্রহণ করা এবং না গ্রহণ করার মধ্যে সেটা টিকে থাকবে এবং টিকে থাকবে না, আমরা এটুকু বুঝি। আর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আজকের বলা নমন অনুষ্ঠান। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততদিন সুস্থ থাকুন।